সহকর্মীবৃন্দ যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আমরা সবাই কষ্টে আছি। দীর্ঘদিন আমরা এই একটা আন্দোলন নিয়ে আমরা সবাই লড়ছি। নবম পে স্কেল 2015 সালের পর থেকে আমরা সবাই ধুকে ধুকে কষ্ট করছি। 220 জন লাইভে যুক্ত হয়েছেন। আজকে প্রমাণ হবে কারা কারা কর্মসূচি পালন করবেন, সেটা আপনারা ছোট ছোট কাজ দিয়ে প্রমাণ করবেন। যারা আমার এই লাইভে আসেন সবাই সরকারি কর্মচারী। সবাইকে অনুরোধ করব, আপনারা যদি একটা করে শেয়ার করেন তাহলে আমাদের এই কথাগুলি সারা দেশের সকল কর্মচারীদের কাছে পৌঁছে যাবে। আপনারা আজকের কর্মসূচির কথা শুনেছেন যে আজকে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হলো। কেন আজকে কর্মসূচি ঘোষণা করা হলো? আমরা গত 7ই ফেব্রুয়ারি মহাসমাবেশ করেছি, 1 মে দিবস পালন করেছি, শাহবাগে সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি। এরপরে আমরা 17ই অক্টোবর আলোচনা সভা এবং যমুনা অভিমুখে পদযাত্রা করেছি। 5ই ডিসেম্বর পুনরায় আমরা আবার মহাসমাবেশ করেছি। সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 30শে নভেম্বরের মধ্যে গেজেট জমা এবং 15ই ডিসেম্বরের মধ্যে 30শে নভেম্বরের মধ্যে গেজেট জমা এবং 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য আমরা আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু সরকার কোনোভাবেই আমাদের এই আলটিমেটাম কিংবা আমাদের দাবি দেওয়ার কথাগুলি আমলে নিচ্ছেন না। যার কারণে আজকে বাধ্য হয়ে দাবি আদায় ঐক্য পরিষদ পুনরায় কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা অনেকেই দেখেছি যে বিরূপ মন্তব্য করেছেন আজকের কর্মসূচি নিয়ে। আপনারা মনে করেন যে কর্মবিরতি দিলেই অনেক কিছু হয়ে যাবে, কিন্তু কর্মবিরতি পালন করার মতো কয়জন মানুষ আছে? আপনারা আমার লাইভে এই যে 300, 400, 500 মানুষ আসেন, এর মধ্যে মুষ্টিমেয় কিছু লোক বলেন যে কর্মবিরতি পালন করবেন, আর এর বাইরেও প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারী সারা দেশে। তো একটা কর্মসূচি যখন সারা দেশে যদি পালন না করে, শুধু আপনি একটা অফিসে পালন করলেন আর কোনো অফিসে পালন করলো না, তাহলে সেই কাজটা সাকসেস হবে না। আর কর্মবিরতির মতো একটা প্রোগ্রাম আপনার অফিসে যদি 100 জন কর্মরত থাকে আর সেখানে যদি মাত্র 40 জনে কর্মবিরতি পালন করেন আর বাকি 60 জনে না করে, তাহলে সেখানে সাকসেস হবে না। আবার একটা অফিসে মনে করেন 100 জন আছে, সেখানে 60 জনে পালন করছেন, অর্ধেকের বেশি মানুষে পালন করছে, কিন্তু বাকি 40 জনে পালন করেনি, তাহলেও কোনো কাজ হবে না। ছোট ছোট কর্মসূচি মানে ছোট ছোট কাজ যদি 15 লক্ষ মানুষ সবাই মিলে করে, তাহলে ওইটা রেজাল্টটা অনেক বেশি, যোগফলটা অনেক বড় হবে। আর আমরা একটা কঠিন কর্মসূচি পালন করলাম, সেটা সবাই পালন করলো না। আমরা একটা বড় কঠিন কর্মসূচি ঘোষণা করলাম, সেটা সবাই পালন করলো না, তাহলে ওইটার রেজাল্ট বা ওইটার যোগফল খুব একটা ভালো আসবে না। আমরা যে কর্মসূচি দেই কয়জন মানুষ পালন করে বলেন তো? আমরা 5ই ডিসেম্বর মহাসমাবেশ করেছি, 15 লক্ষ কর্মচারী উপস্থিত হয়েছে। কত? 70-80 হাজার মানুষ উপস্থিত হয়েছে, 1 লক্ষ মানুষও কিন্তু উপস্থিত হয়নি। তাহলে বাকি মানুষগুলো কি করছে? তারা কি পে স্কেল পাবে না? এখন বাকি মানুষগুলোর দায়িত্ব কি এই বাকি যারা উপস্থিত হয়েছে তারাই নেবে? এভাবেই আপনারা চিন্তা করবেন যে যে কোনো কর্মসূচি হোক, যেটা ছোট হোক বড় হোক, যে কর্মসূচিটাই দেয়া হয়েছে, এই কর্মসূচিটাই যদি সারা দেশের প্রতিটা জেলা উপজেলায় পালন করে, তাহলে এইটার রেজাল্টই অনেক ভয়াবহ হবে। আগামী 2 জুন অর্থাৎ আগামী শুক্রবার সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত প্রতীকী অনশন। এই অনশন কাজটা, প্রতীকী অনশনটা আগে বুঝতে হবে। প্রতীকী অনশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা না খেয়ে থাকবো এবং এটাকে বলে একটা প্রতিবাদ জানানো, আমাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে। এই প্রতীকী অনশন 3.5 ঘন্টা বা 3 ঘন্টা যে প্রতীকী অনশন, সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় যে প্রেস ক্লাব রয়েছে, প্রতিটি জেলায় এবং প্রতিটি উপজেলায় কিন্তু প্রেস ক্লাব রয়েছে। এই প্রেস ক্লাবের সামনে
আপনারা যারা দায়িত্বশীল আছেন, যারা উপজেলায় নেতৃত্ব দিচ্ছেন, যারা জেলায় নেতৃত্ব দিচ্ছেন, তারা প্রত্যেকেই যদি নিজের দায়িত্বে এই প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় প্রেস ক্লাবের সামনে আপনারা শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন এবং একই সাথে আপনারা দাবি বাস্তবায়নের জন্য আপনারা কথা বলবেন। ঠিক আছে, আপনারা একটা ব্যানার বানাবেন। এই কর্মসূচিটা যদি প্রতিটা প্রেস ক্লাবে, সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার প্রতিটি প্রেস ক্লাবে যদি এই কর্মসূচিটা পালন করা হয়, তাহলে এটা অনেক বিশাল আকার ধারণ করবে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য না খেয়ে প্রেস ক্লাবের সামনে বসে আছে। এটা কিন্তু ছোটখাটো একটা কর্মচারী নয়। আপনারা অনেকেই মনে করতে পারেন যে না ভাই, এটা ছোটখাটো কর্মসূচি, কিন্তু এটাকে ছোটখাটো বললে আপনারা ভুল করবেন। এটা অনেক বড় একটা কর্মসূচি। দাবি বাস্তবায়নের জন্য আমি না খেয়ে থাকলাম, অনশন করলাম, কিন্তু এই কর্মসূচিটা যদি আপনারা সবাই না করেন, এক এক জায়গায়, দুই জায়গায় বা 5 জায়গায় করেন, তাতে কোনো কাজ হবে না। প্রতিটা প্রেস ক্লাবে এই প্রোগ্রামগুলি আপনাদেরকে করতে হবে। আর একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা সরকারি চাকরি করি, সরকারি চাকরি করে যা খুশি তাই আমরা করতে পারি না। আপনার যাতে চাকরির কোনো ক্ষতি না হয়, আর আপনার চাকরির ক্ষতি হলে আপনার পরিবারের ক্ষতি হবে, এমন কোনো কাজ আমরা করতে পারি না, আর সেটা আমরা করবও না। আর একটা জিনিস হচ্ছে, বর্তমানে দেশে এখন একটা নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে। যেহেতু একটা তফসিল ঘোষণা হয়েছে, কোনো দেশে তফসিল ঘোষণা হওয়ার পর সেই দেশে সরকারি কর্মচারীরা কোনো আন্দোলন করতে পারে না। বিশেষ করে সরকারি কর্মচারীরা আন্দোলন করতে পারে না। তারপরও কিন্তু আমরা আমাদের ক্ষুধার জ্বালায়, আমাদের অভাবের তাড়নায়, আমাদের পেটের ক্ষুধার তাগিদে, পরিবারের তাগিদে, আমাদের অভাবের কারণে আমরা এই আন্দোলন কর্মসূচিগুলি চালিয়ে যেতে বাধ্য হচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটি নোস নো ল, প্রয়োজনে আইন মানে না। এই কথাটা আমাদের জন্য প্রযোজ্য যে আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি, আমাদেরকে আন্দোলন সংগ্রামগুলো চালিয়ে যেতে হচ্ছে, কিন্তু সেটা করতে গেলেও আমাদেরকে কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আমাদেরকে এই কাজগুলি করতে হবে। এই জিনিসগুলি আপনাদেরকে বুঝতে হবে। আপনারা অনেকেই দেখি নেতাদেরকে গালিগালাজ করছেন, এটা বলতেছেন, ওটা বলতেছেন। আপনি নেতার জায়গায় এসে দেখেন আপনি কি করতে পারেন। নেতাদেরও চাকরি করে খেতে হয়, নেতাদেরও নিয়ম শৃঙ্খলা মানতে হয়, কারণ নেতাদেরও পরিবার আছে। নেতার চাকরি চলে গেলে আপনি 2 টাকা দিয়েও সাহায্য করবেন না। আপনি চাকরি চলে গেলে, একজন নেতার যদি সাসপেন্ড হয়, একজন নেতার যদি চাকরি চলে যায়, আপনারা কেউ তার পাশে দাঁড়াবেন না, আপনারা কেউ তার পরিবারের পাশে দাঁড়াবেন না। বিকজ উই আর নট এ পলিটিক্যাল লিডার। আমরা কেউই কিন্তু রাজনৈতিক নেতা নই, আমরা সবাই সরকারি চাকরিজীবী। যেমন দেখেন, ডিফেন্সে যারা চাকরি করে, পুলিশে, র্যাবে, সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, বিজিবিতে যারা চাকরি করে, দেখেন তাদের আইনগুলি এত কঠোর যে তারা একটা আন্দোলনে যোগ দিতে পারে না, নিজের অভাবের কথাটা পর্যন্ত তারা বলতে পারে না। তারা আমাদের এই যে আমরা দাবি দেওয়া করি, এখানে একটা শেয়ার পর্যন্ত তারা করতে পারে না। তাদের এত শৃঙ্খলা কেন? তারা তো সরকারি চাকরিজীবী, কেন পারে না? তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। আমরাও যারা সরকারি কর্মচারী, আমরাও নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আবদ্ধ থাকি। আমাদের এই নিয়ম শৃঙ্খলাগুলি মেনেই আমাদের দাবি দেওয়াগুলি, আন্দোলনগুলি চালিয়ে যেতে হবে। আরে ভাই, আমরা তো জীবন দিয়ে তো কেউ আন্দোলন করব না। আমি আপনাদের দাবির কথাগুলি তুলে ধরতে গিয়ে, আপনারা সবাই জানেন যে আমি আপনাদের দাবির কথাগুলি তুলে ধরতে গিয়ে আমার শত্রু তৈরি হয়েছে, এবং সেই শত্রুতার জের হিসাবে আমার নামে একটা মিথ্যা ষড়যন্ত্র হয়েছে, যে মিথ্যা ষড়যন্ত্রের কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছিল। তখন আপনারা কি করেছেন? এই সাসপেন্ড থাকাকালীন সময় আমি যে মানসিক যন্ত্রণা ভোগ করেছি, আমার পরিবার যে মানসিক যন্ত্রণা ভোগ করেছে, সেটা তো কেউ বুঝবেন না। আর আমার এই সাসপেনশন উড্ড করার জন্য কেউ কিন্তু এগিয়ে আসেনি, কোনো সংগঠন এগিয়ে আসেনি। আপনি একটা কঠিন কর্মসূচি পালন করতে গিয়ে আজকে যদি আপনি আইনের আওতায় এসে যান, আপনি যদি গ্রেপ্তার হন, তখন ভাই কেউ আপনার পাশে দাঁড়াবে না। শুধু মুখে বললেই হয় না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই কথাটা মনে রাখতে হবে। সরকারি চাকরি করে চাকরিটা আগে বাঁচাতে হবে। আপনাকে এমন কিছু আপনি করবেন না যাতে আপনার চাকরিটা না থাকে। আপনার চাকরি যদি থাকে তাহলে পে স্কেল আজ হোক কাল হোক হবেই। আর আমরা এটাও শিওর দিয়ে বলছি, এটাও আমরা আশাবাদী
যে পে স্কেল আশা করি আমরা নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট জারি হবে ইনশাআল্লাহ। এটা সরকারের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। তারপরও আমরা আমাদের স্বাভাবিক আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। 31 তারিখের আগে কি পে কমিশনের ফাইল জমা দিবে? আমরা খুবই আশাবাদী 31 তারিখ অথবা 1 তারিখ, মানে এই সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই আমরা পে স্কেলের গেজেট, মানে পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ, সেটা আমরা কমিশন জমা দিবে বলে আমরা বিশ্বাস করি এবং আশাবাদী। মোহাম্মদ ইসাক কবির ভাই যোগ দিয়েছেন। কি লিখেছেন ভাইয়া আমার?